মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ শাইখুল হাদিস নায়েবে আমির ছিলেন। উনি একবার বলেন, সেলিম, তোমরাই আগামী দিনের এই বাংলাদেশকে গড়ে তুলবা, তোমরা মরে গেলে এটা তো আমাদের লস, এই জন্য তুমি এই চিরকুট বাইরে পৌঁছে দিবা, গেলে এই খবরটা বলবা যে আমাদের জন্য আমাদের সন্তানেরা যেন আর জীবন না। সাধারণ যারা আসামি তারা তো অতটা ডিসিপ্লিন জানে না, মানে না, ফলে ওদের আচার আচরণ আর আমাদের আচার আচরণের মধ্যে পার্থক্য দেখে নৈতিকভাবে ওরা ইনফ্লুয়েসড হতো। এইসব কিছু আচার আচরণের কারণে জেলের অনেকেই কর্তৃপক্ষ সহ আমাদেরকে তারা পজিটিভ চিন্তা করত। যারা গত হয়েছেন, যাদেরকে হত্যা করা হয়েছে তাদের সাথে কোনো গল্প আছে কিনা, কারাগারে দেখা হয়েছে কিনা? কারাগারে কাশিমপুর একে যখন ছিলাম তখন আমাদের শহীদ মৌলানা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ, শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আলী হাসান মাহমুদ মুজাহিদ রাহিমাহুল্লাহ, তারপরে আমাদের বর্তমান আমিরে জামাত মোহতারাম ডক্টর শফিকুর রহমান সাহেব, বর্তমান নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আমরা সবাই একসাথে কাছাকাছি থাকতাম। তো ওনাদের কাছে যখন যেতাম, কখনো কখনো কিছু পেরেশানি দুঃখের কথা বললে ওনারা এত চমৎকার করে আমাদেরকে বোঝাতেন, সান্ত্বনা দিতেন। যেমন আমাদের মরহুম মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ শাইখুল হাদিস নায়েবে আমির ছিলেন। উনি একবার বলেন, সেলিম, কাগজ কলম নিয়ে এসো, 2 লাইন লেখো। অন্য মৌলানা কী লিখতে হবে? ওই যে লেখো, আমাদের এই মুরব্বীদের জন্য বাইরে আর জামাত শিবিরের লোকেরা আমাদের মুক্তি কিংবা আমাদের মামলা থেকে ইয়ের জন্য, রিলিজের জন্য তারা কোনো মিছিল করবে না। কেন? আমরা পর্যাপ্ত সময় পেয়েছি। আল্লাহ রসুল 63 বছর বেঁচে ছিলেন, আমরা তার চেয়ে অনেক বেশি বয়সী এখন আছি, আমাদের এক্সটেনশন লাইফ। সুতরাং আমরা চলে যাব, তোমরা বেঁচে থাকবা, নতুন প্রজন্ম, তোমরাই আগামী দিনের এই বাংলাদেশকে গড়ে তুলবা, নেতৃত্ব দিবা, কোরআনের আলোকে দেশ গড়ে তুলবা। তোমরা মরে গেলে এটা তো আমাদের লস, এই জন্য তুমি এই চিরকুট বাইরে পৌঁছে দিবা। তিনি বলতেন, তুমি হয়তো আগেই জামিনে মুক্তি পাবা, তোমার তো অন্য বড় কোনো মামলা না, যুদ্ধাপরাধের মামলা নাই, তুমি জামিন পেয়ে চলে যাবা, গেলে এই খবরটা বলবা যে আমাদের জন্য আমাদের সন্তানেরা যেন আর জীবন না। কতটা বড় মনের মানুষ ছিলেন। আমাদের বর্তমান আমির জামাতের কাছে গিয়ে যখন বলতাম, আমির জামাত বাইরের পরিস্থিতি তো খুব একটা ভালো দেখাচ্ছে না, আঙ্গুল দিয়ে বলতেন, সব সিদ্ধান্ত ওখান থেকে, চিন্তা করো না, আমরা সবাই মুক্তি পাবো, জালিমরা পলায়ন করবে এবং এই দেশ ইনশাল্লাহ আমরাই আগামী দিনে এই দেশের নেতৃত্ব দিব। অত্যন্ত বলিষ্ঠতার সাহিত্য তিনি বলতেন। মানে জেলে যখন ছিলেন, জেলে যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে কি আপনারা ইনফ্লুয়েন্স করে আপনাদের সহযোগী, আপনাদের সহকর্মী তারা পেরেছেন? ঘটনা ঘটেছে, আমরা দেখেছি। ইনফ্লুয়েন্স বলতে এটা আর যে আমরা যে ডিসিপ্লিনটা মেনটেন করি, আমরা যে নিয়মানুবর্তিতা, জেলের আইন মেনে চলি, শৃঙ্খলাবদ্ধভাবে থাকি, যেটা আমাদের সংগঠন শেখায়। সাধারণ যারা আসামি তারা তো অতটা ডিসিপ্লিন জানে না, মানে না, ফলে ওদের আচার আচরণ আর আমাদের আচার আচরণের মধ্যে পার্থক্য দেখে নৈতিকভাবে ওরা ইনফ্লুয়েসড হতো যে না, এরা রিয়েলি এরা খুব প্রশিক্ষিত লোক এবং ভালো মানুষ, চরিত্রবান মানুষ। আমাদেরকে তারা কম বেশি সবাই একটু ভালো পাইতো যে এই আসামিগুলো বুঝতো যারা বিপদে পড়ে আসছে, এদেরকে পলিটিক্যাল হ্যারাসমেন্টের কারণে আনা হয়েছে, ফলে তারা পারতপক্ষে আমাদের সাথে কোনো দুর্ব্যবহার বা কোনো খারাপ ব্যবহার করতো না। কারণ আমাদের কাছ থেকে সেরকম কোনো খারাপ আচরণ তারা পেতেও না। কারণ আমাদের কাছে যদি কিছু বাইরে থেকে হাদিয়াটা দিয়ে গেলে, খাবার টাবার গেলে, আমরা চেষ্টা করতাম ওখানকার লোকদের শেয়ার করে তাদেরকেও একটু দেওয়া যায় কিনা, একটু ফ্রুটস গেল, একটু কোনো পিঠা পায়েস গেল, ঈদের সময় কিছু হাদিয়া গেল, এগুলো আমরা চেষ্টা করতাম জেলের ভিতরে সবাইকে বাগ বাটোরা করে দেওয়ার জন্য। এতে সবাই অবাক হয়ে যেত যে এরা নিজেরাই খাইতে পায় না, তারপর বাইরে থেকে কিছু আসলে এটাও আবার অন্যদেরকে দিয়ে দেয়। এইসব কিছু আচার আচরণের কারণে জেলের অনেকেই কর্তৃপক্ষ সহ আমাদেরকে তারা পজিটিভ চিন্তা করত।